আজ আমরা আপনাদের নিয়ে যাব এক রহস্যময় জগতে, দুঃস্বপ্নের জগতে। এবং আজকে আমরা জানব দুঃস্বপ্ন সম্পর্কে দর্শন, মনোবিজ্ঞান, বিবর্তন এবং মাইথোলজির দৃষ্টিকোণ থেকে। দুঃস্বপ্নের জগৎ। রাতের অন্ধকারে যখন আমরা গভীর ঘুমে আচ্ছন্ন, তখন আমাদের মন এক অদ্ভুত জগতে প্রবেশ করে। এই জগতে কখনো আমরা উঠতে পারি, কখনো বা অজানা ভয়ে কাঁপতে থাকি। হ্যাঁ, আমি বলছি দুঃস্বপ্নের কথা। কিন্তু আজ আমরা আলোচনা করব স্বপ্নের সেই অংশ নিয়ে যা আমাদের ভয় দেখায়, উদ্বিগ্ন করে, দুঃস্বপ্ন নিয়ে। প্রতি রাতে পৃথিবীর প্রায় 8% মানুষ দুঃস্বপ্ন দেখে। কিন্তু কেন আমরা দুঃস্বপ্ন দেখি? এর পেছনে কি কোনো কারণ আছে, নাকি এটা শুধুই আমাদের মস্তিষ্কের একটা বিরক্তিকর খেলা? প্রাচীন বা পৌরাণিক ব্যাখ্যা। দুঃস্বপ্নের ইতিহাস মানব সভ্যতার মতোই প্রাচীন। প্রাচীন সভ্যতাগুলোতে দুঃস্বপ্নকে দৈব বার্তা হিসেবে দেখা হতো। মেসোপটেমীয় সভ্যতায় দুঃস্বপ্নকে দেবতার সতর্কবাণী হিসেবে ধরা হতো। তারা বিশ্বাস করত যে দুঃস্বপ্নের মাধ্যমে দেবতারা মানুষকে আসন্ন বিপদের জন্য সতর্ক করে দিচ্ছেন। গ্রিক পুরাণে আমরা মরফিয়াসের কথা জানি, যিনি ছিলেন স্বপ্নের দেবতা। তিনি মানুষের স্বপ্নে বিভিন্ন রূপ ধারণ করে আবির্ভূত হতেন। অন্যদিকে রোমান পুরাণে নক্স ছিলেন রাতের দেবী, যিনি দুঃস্বপ্ন পাঠাতেন। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করতেন যে দুঃস্বপ্ন হলো ভবিষ্যতের পূর্বাভাস। তাই তারা দুঃস্বপ্নের বিষয়বস্তু লিপিবদ্ধ করে রাখত এবং সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করত। ভয়ের দর্শন। দার্শনিক দৃষ্টিকোণ থেকে দুঃস্বপ্ন একটি গভীর তাৎপর্যপূর্ণ বিষয়। এক্সিস্টেন্সিয়ালিজম বা অস্তিত্ববাদের দৃষ্টিতে দুঃস্বপ্ন হলো আমাদের গভীর উদ্বেগের প্রতিফলন। বিখ্যাত দার্শনিক জন পল সার্ত্রে বলেছেন, মানুষ তার স্বাধীনতার জন্য দায়ী। স্বপ্নে আমরা প্রায়ই নিজেদের অসহায় অবস্থায় পাই, যা হয়তো আমাদের জীবনের নিয়ন্ত্রণহীনতার প্রতিফলন। ফ্রেডরিক নিটশের মতে আমাদের অবচেতন মন আমাদের সত্যিকারের ইচ্ছা এবং ভয়গুলোর প্রতিফলন করে। দুঃস্বপ্ন হয়তো সেই গভীর সত্যগুলোকে উন্মোচন করার একটি মাধ্যম। বিবর্তনবাদী দৃষ্টিকোণ থেকে এভলিউশনারি সাইকোলজি বা বিবর্তনমূলক মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দুঃস্বপ্নের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের বেঁচে থাকার সংগ্রামে। বিবর্তনবাদী মনোবিজ্ঞানের মনে করেন দুঃস্বপ্ন আমাদের বিপদ থেকে বাঁচতে সাহায্য করে। যখন আমরা দুঃস্বপ্নে কোনো বিপদের সম্মুখীন হই, আমাদের মস্তিষ্ক সেই পরিস্থিতির মোকাবেলার জন্য প্রস্তুত হয়। এভাবে যদি বাস্তব জীবনে আমরা সেই ধরনের বিপদের সম্মুখীন হই, আমরা আগে থেকেই তার জন্য কিছুটা প্রস্তুত থাকি। উদাহরণস্বরূপ, যদি আমরা স্বপ্নে দেখি একটা বাঘ আমাদের তাড়া করছে, আমাদের মস্তিষ্ক সেই পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া করতে হবে তা অনুশীলন করে। এটা আমাদের পূর্বপুরুষদের জীবন রক্ষায় সাহায্য করেছে বলে ধারণা করা হয়। দুঃস্বপ্নের মনোবিজ্ঞান। ফ্রয়েড এবং জাংয়ের তত্ত্ব। মনোবিজ্ঞানের জগতে দুঃস্বপ্ন নিয়ে অনেক গবেষণা হয়েছে। বিখ্যাত দুইজন মনোবিজ্ঞানী সিগমান্ড ফ্রয়েড এবং কার্ল জাংয়ের তত্ত্বগুলো এক্ষেত্রে উল্লেখযোগ্য। ফ্রয়েড মনে করতেন দুঃস্বপ্ন হলো আমাদের দমিত ইচ্ছা বা চাহিদার প্রকাশ। তার মতে আমাদের মনে গভীরে লুকিয়ে থাকা যৌনতা ও আগ্রাসন সংক্রান্ত ইচ্ছাগুলো দুঃস্বপ্নের মাধ্যমে প্রকাশ পায়। তিনি বিশ্বাস করতেন যে দুঃস্বপ্ন ব্যাখ্যা করে আমরা আমাদের মানসিক অবস্থা এবং সমস্যাগুলো বুঝতে পারি এবং তাদের সমাধানও বের করতে পারি। অন্যদিকে চ্যাংয়ের মতে দুঃস্বপ্ন হলো আমাদের কালেকটিভ আনকনশিয়াস বা যৌথ অবচেতন মনের প্রতিফলন। তিনি বিশ্বাস করতেন যে আমাদের সকলের মধ্যে সাধারণ একটা মানসিক স্তর আছে, যেখানে মানবজাতির সমস্ত অভিজ্ঞতা সঞ্চিত আছে। জাংয়ের মতে দুঃস্বপ্নে আমরা প্রায়ই সে আর্কিটাইপাল প্রতীক দেখি, যেমন অন্ধকার, পতন, অচেনা জায়গা, যা আমাদের যৌথ মানবিক অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করে। আধুনিক ঘুমের বিজ্ঞান। দুঃস্বপ্নের সময় কি ঘটে? আধুনিক নিউরোসায়েন্সে আমাদের দুঃস্বপ্নের সময় মস্তিষ্কে কি ঘটে সেটা বুঝতে সাহায্য করেছে। দুঃস্বপ্ন সাধারণত রেম বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপের সময় ঘটে। এই সময় আমাদের চোখ দ্রুত নড়াচড়া করে, কিন্তু শরীরের অন্যান্য পেশি অচল থাকে। এটি আমাদেরকে স্বপ্নে দেখা কাজগুলো বাস্তবে করা থেকে বিরত রাখে। রেম স্লিপের সময় আমাদের মস্তিষ্কে অ্যামেগডালা নামক অংশটি সক্রিয় হয়, যা ভয়ের অনুভূতি তৈরি করে। একই সময় প্রিফ্রন্টাল কর্টেক্স, যা যুক্তি ও সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়ী, তার কার্যদক্ষতা কমে যায়।
এর ফলে আমাদের দুঃস্বপ্নে অযৌক্তিক ঘটনাগুলোও আমরা বাস্তব বলে মনে করি। গবেষকরা আরও দেখেছেন দুঃস্বপ্নের সময় আমাদের হৃদস্পন্দন ও শ্বাস প্রশ্বাসের হার বেড়ে যায়, যা আমাদের ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ। বিভিন্ন সংস্কৃতিতে সাধারণ দুঃস্বপ্নের বিষয়বস্তুগুলো। বিভিন্ন সংস্কৃতি ও দেশে বসবাসকারী মানুষের মধ্যে কিছু সাধারণ দুঃস্বপ্নের বিষয় দেখা যায়, যেগুলো হলো পতন। অনেকেই স্বপ্নে দেখেন তারা উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন। এটি হয়তো নিয়ন্ত্রণহীনতার ভয়কে প্রতিফলন করে। তাড়া করা, কেউ বা কিছু আমাদের তাড়া করছে, এই ধরনের দুঃস্বপ্ন খুবই সাধারণ। এটি হয়তো আমাদের জীবনের কোনো সমস্যা থেকে পালিয়ে যাওয়ার ইচ্ছাকে প্রকাশ করে। দাঁত পড়ে যাওয়া, অনেকেই স্বপ্নে দেখেন যে তাদের দাঁত পড়ে যাচ্ছে। এটি হয়তো আত্মবিশ্বাসের অভাব বা নিজের শরীর সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে। পরীক্ষায় ব্যর্থতা, স্কুল বা কলেজ শেষ করার বহু বছর পরেও আমরা এই ধরনের স্বপ্ন দেখি। এটি হয়তো জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে অপ্রস্তুত মনে করার প্রতিফলন। হারিয়ে যাওয়া, অচেনা জায়গায় হারিয়ে যাওয়ার দুঃস্বপ্ন অনেকেই দেখেন। এটি জীবনের দিক নির্দেশনা না পাওয়ার ভয়কে প্রকাশ করতে পারে। এই সাধারণ বিষয়গুলো দেখিয়ে দেয় যে আমাদের ভয় এবং উদ্বেগগুলো অনেকটাই সার্বজনীন আনকনশিয়াসনেসের মতো। লুইসিড ড্রিমিং বা সচেতন স্বপ্ন দেখা হলো এমন একটি অবস্থা যেখানে স্বপ্ন দেখার সময় আপনি সচেতন থাকেন যে আপনি স্বপ্ন দেখছেন। এই অবস্থায় অনেকে তাদের স্বপ্নের ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। লুইসিড ড্রিমিং দুঃস্বপ্ন নিয়ন্ত্রণের একটি কার্যকর উপায় হতে পারে। যদি আপনি বুঝতে পারেন যে আপনি দুঃস্বপ্ন দেখছেন, তাহলে আপনি সেই স্বপ্নের গতিপথ পরিবর্তন করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনি দেখেন যে একটি দানব আপনাকে তাড়া করছে, আপনি সচেতনভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি উড়ে পালাবেন বা দানবটিকে বন্ধুতে পরিণত করবেন। লুইসিড ড্রিমিংয়ের অনুশীলন করা যায়। নিয়মিত রিয়েলিটি চেক করা, যেমন হাতের ঘড়ি দেখা বা নিজের হাতের আঙুল গণনা করা, আপনাকে স্বপ্নের মধ্যে সচেতন হতে সাহায্য করতে পারে। অনুপ্রেরণা বা ইনফ্লুয়েন্স হিসেবে দুঃস্বপ্ন এবং শিল্প সাহিত্যের প্রভাব। দুঃস্বপ্ন শুধু ভয়ের উৎস নয়, এটি অনেক সময় শিল্প ও সাহিত্যের অনুপ্রেরণা হয়ে ওঠে। উদাহরণস্বরূপ, ম্যারি শেলি তার বিখ্যাত উপন্যাস ফ্র্যাঙ্কেনস্টাইন লেখার আইডিয়া পেয়েছিলেন একটি দুঃস্বপ্ন থেকে। তিনি স্বপ্নে দেখেছিলেন একজন বিজ্ঞানী তার সৃষ্ট ভয়ঙ্কর প্রাণীর সামনে দাঁড়িয়ে আছেন। সালভাদর দালি, বিখ্যাত চিত্রশিল্পী, তিনি তার সিরিয়ালিস্ট চিত্রকর্মগুলোতে প্রায়শত স্বপ্ন ও দুঃস্বপ্নের উপাদান ব্যবহার করেছেন। তার বিখ্যাত পেইন্টিং দ্য পারসিস্টেন্স অফ মেমোরিতে গলে যাওয়া ঘড়িগুলো যেন এক স্বপ্নীল পরিবেশ সৃষ্টি করে। সিনেমার জগতেও দুঃস্বপ্ন একটা জনপ্রিয় বিষয়। ক্রিস্টোফার নোলানের ইনসেপশন ছবিটিতে স্বপ্নের জগৎকে নিয়ে একটি জটিল কাহিনী উপস্থাপন করা হয়েছে। এভাবে দুঃস্বপ্ন শিল্পীদের অসাধারণ সৃজনশীলতার উৎস হিসেবে কাজ করে এসেছে যুগে যুগে। দুঃস্বপ্ন বিকারের চিকিৎসা বা দুঃস্বপ্ন যখন অসুস্থতায় পরিণত হয়, যদিও দুঃস্বপ্ন দেখা স্বাভাবিক, কিন্তু কখনো কখনো এটি একটি মানসিক স্বাস্থ্য সমস্যায় পরিণত হতে পারে। নাইটমেয়ার ডিসঅর্ডার বা দুঃস্বপ্ন বিকার একটি অবস্থা যেখানে ব্যক্তি নিয়মিত ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে, যা তার দৈনন্দিন জীবনে বাধার সৃষ্টি করে। এই সমস্যার চিকিৎসা বিভিন্ন পদ্ধতিতে করা যায়, যেমন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি। এই থেরাপিতে রোগীকে তার দুঃস্বপ্নের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে উৎসাহিত করা হয় এবং সেই সঙ্গে তার চিন্তাভাবনা পরিবর্তনের চেষ্টা করা হয়। দ্বিতীয়ত, ইমেজ রিহার্সাল থেরাপি। এখানে রোগীকে তার দুঃস্বপ্নের একটি ইতিবাচক সমাপ্তি কল্পনা করতে শেখানো হয় এবং সেটি নিয়মিত অনুশীলন করতে বলা হয়। তৃতীয়ত, এক্সপোজার থিওরি। এই পদ্ধতিতে রোগীকে ধীরে ধীরে তার ভয়ের উৎসের মুখোমুখি করা হয়, যাতে সময়ের সাথে সেই ভয় কমে যায়। এবং সর্বশেষ হিসেবে ঔষধ বা মেডিকেশন। কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যেখানে দুঃস্বপ্ন পিটিএসডি বা অন্য মানসিক সমস্যার সাথে যুক্ত, সেখানে ঔষধ ব্যবহার করা হতে পারে। এই চিকিৎসা পদ্ধতিগুলো অনেক ক্ষেত্রেই কার্যকর প্রমাণিত হয়েছে। দুঃস্বপ্ন নিয়ে গবেষণা এবং এর ভবিষ্যৎ।
দুঃস্বপ্ন নিয়ে গবেষণা এখনও চলমান। নতুন নতুন পদ্ধতি ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। ব্রেন কম্পিউটার ইন্টারফেস বা মস্তিষ্ক কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করে হয়তো আমাদের স্বপ্ন দেখার সময় মস্তিষ্কের কার্যকলাপের পর্যবেক্ষণ করতে সাহায্য করতে পারে। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নের আরও গভীরভাবে প্রবেশ করতে পারব। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে দুঃস্বপ্ন চিকিৎসার নতুন পদ্ধতি তৈরি হতে পারে। রোগীরা নিরাপদ পরিবেশে তাদের ভয়ের মুখোমুখি হতে পারবেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্বপ্নের প্যাটার্ন বিশ্লেষণ করা যেতে পারে, যা আমাদের দুঃস্বপ্নের কারণ ও এর প্রভাব সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে। আমাদের এই যাত্রার শেষে আমরা বুঝতে পারলাম যে দুঃস্বপ্ন যদিও ভয়ঙ্কর, কিন্তু এটি আমাদের মানসিক জগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এটি আমাদের ভয়, উদ্বেগ, এমনকি আমাদের আকাঙ্ক্ষাগুলোকে প্রকাশ করে। দুঃস্বপ্ন আমাদেরকে আমাদের মনের গভীর দিকগুলো বুঝতে সাহায্য করে। এটি আমাদের সতর্ক করে, আমাদের প্রস্তুত করে এবং কখনো কখনো আমাদের সৃজনশীলতাকে উদ্দীপ্ত করে। তাই পরবর্তীবার যখন আপনি একটি দুঃস্বপ্ন দেখবেন, আপনি হয়তো এটিকে শুধু একটি বিরক্তিকর অভিজ্ঞতা হিসেবে দেখতে পারেন, কিন্তু এটিকে বিরক্তিকর অভিজ্ঞতা হিসেবে না দেখে এটিকে আপনার মনের একটি বার্তা হিসেবে দেখার চেষ্টা করতে পারেন। কারণ শেষ পর্যন্ত দুঃস্বপ্নও কিন্তু আমাদের মানসিক জগতের একটি অবিচ্ছেদ্য অংশ। এই ছিল আমাদের দুঃস্বপ্ন নিয়ে আলোচনা। আশা করি আপনাদের কাছে ডকুমেন্টারিটি উপযোগী হয়েছে।